ত্রিপুরার রাজনীতিতে বরাবরই অন্য রাজ্যের ফলাফল নিয়ে যথেষ্ট চর্চা হয়, এবারও তার ব্যতিক্রম নয়। কেউ বলছিলেন যে ক্ষমতাসীনদেরই সেখানে ক্ষমতায় আসা, কেউ বলছিলেন যে অর্থে পরিবর্তন দরকার, সেই অর্থে রাজনীতিতে কোনো বার্তা দিল না। কেউ বলবেন যদি বড় রাজ্যে সেখানে জয় পরাজয়ের ব্যাখ্যা থাকে তাহলে অন্য রাজনৈতিক দলকে আগামী দিশা হিসাবে সেখানে বেছে নেওয়া হয়। শাসক বিরোধীর দ্বন্দ্ব থাকে, শাসক বিরোধী কথা থাকে, শাসক বিরোধীর হিসাব নিকাশ থাকে। আবার কেউ বলছেন যে লোকসভা নির্বাচনের বছরে বাংলা নির্বাচন অনুষ্ঠিত হলো, এই বছরে যখন বিধানসভা নির্বাচন হলো, স্বাভাবিক কারণে সেই লোকসভা নির্বাচনের ফলাফলের ধাক্কা খাবে এমন একটা বিষয় থাকে, প্রভাব পড়বে এমন একটা বিষয় থাকবে। কিন্তু সত্যি সত্যি কি তাই? হয়তো রাজ্যের রাজনীতিতে, বিভিন্ন রাজ্যের রাজনীতিতে এই কথাগুলো বরাবরই শোনা যায়। এখন বোধহয় আমাদের প্রত্যেকের কাছে একটা হিসাব নিকাশ করার বিষয় রয়েছে যে রাজনীতিতে অন্য রাজ্যেরগুলোর ফলাফল ত্রিপুরার নিরিখে কেনই বা চর্চার, কেনই বা আলোচনার এবং বিষয়বস্তু হয়ে ওঠে। আজ কিন্তু খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উচ্ছ্বাসে অংশগ্রহণ করেছেন। কংগ্রেসের তরফেও অনুরূপ কর্মসূচি ছিল। কেউ যদি বলতে পারেন যে হ্যাঁ, প্রিয়াঙ্কা গান্ধীর ফলাফল নিয়ে কংগ্রেস উজ্জীবিত, উচ্ছ্বাস, এটাও স্বাভাবিক। আবার কেউ যদি মনে করেন যে ঝাড়খণ্ডের ফলাফল নিয়ে কংগ্রেস উজ্জীবিত, রাজ্যে তাদের মতন করে কর্মসূচি সংগঠিত করা হয়েছে, এটাও স্বাভাবিক। আবার যদি বলা যেতে পারে মহারাষ্ট্রের হিসাব কষে রাজ্যের বিজেপি যেভাবে কর্মসূচি করেছে, মোহনপুর হোক, আগরতলা হোক, রাজ্যের অন্যান্য জায়গায় হোক, সেটাও তো এক প্রকার বার্তা। আবার কেউ বলবেন আমরা যে বিষয়টাকে স্লাগ নেম হিসাবে দিয়েছি, যখন কোনো দল কোনো রাজ্যে জয়লাভ করে সেই দল অনুগামীরা সেখানে উচ্ছ্বাস করে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন কোনো জয় হয় সেই জয়কে ম্যাজিক হিসাবে যদি দেখানো হয়, তাহলে হারকে কেন ম্যাজিক হিসাবে দেখানো হবে না? জয়ের পেছনে যদি কারোর ব্যক্তিগত ম্যাজিক থাকে, ইমেজ থাকে, তাহলে হারের পেছনে তো ঠিক সেই ব্যক্তিটাই দায়ী থাকবে। এটাই তো রাজনীতি। তাহলে আবার যদি বলা হয় যে হ্যাঁ, কার্যকর্তাদের ভূমিকা থাকে, একেবারে ভোটারদের ভূমিকা থাকে, সাধারণ মানুষের ভূমিকা থাকে, তাহলে জয়ের পর সেসব সাধারণ মানুষের কৃতিত্বের কথা আমরা কি সত্যি সত্যি রাজনীতিতে যারা আছে তারা কি ভুলে যাচ্ছে? এদিক থেকে আমরা যে স্লাগ নেম দিয়েছি, আপনার মতন করে আপনি বলবেন। কারণ যারা যে ব্যাখ্যা দিয়েছে যে জিতলে ম্যাজিক, হারলে নীরব, ত্রিপুরায় উচ্ছ্বাস, আমি এ কারণে বিষয়টা বললাম, আপনারা দিনভর আপনাদের মতন করে নানা জায়গার বক্তব্য শুনেছেন, নানা জায়গার বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছেন। আগরতলায় বিজেপির প্রধান কার্যালয় অর্থাৎ কুশাবহ ভবনের সামনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে সেখানে কর্মসূচি উচ্ছ্বাসের কিছুটা দৃশ্য আপনারা দেখছেন। সেদিক থেকেও ম্যাজিক আসছে, সেদিক থেকেও ম্যাজিকের ব্যাখ্যা আসছে। কিন্তু প্রশ্ন হলো, এক জায়গায় যদি ম্যাজিক হয় অপর জায়গায় হার, এটা তো গণতান্ত্রিক ব্যবস্থাপনার একটা দিক হতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে জিতলেই সেখানে ম্যাজিক আর হারলে নীরব, সেখানে কি ম্যাজিক কাজ করলো না? এই কয়েকটি হিসাব বোধহয় প্রত্যেকের কাছে পরিষ্কার, প্রত্যেকের কাছে সেটা চর্চার অন্যতম বিষয়বস্তু। আবার কেউ বলেন ব্যক্তির গুণগান গাইতে গিয়ে যারা নিরলসভাবে কাজ করে যান, কর্মীদের, ভোটারদের, তাদের কার্যত তাদের যে অবদান, তাদের যে ম্যাজিক, সেটাকে অপমান করা হয়। এই কারণে কথাগুলো বলা, যখন বিভিন্ন স্তরে নেতৃত্বের বক্তব্যগুলো আমরা পাই বা বক্তব্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে এই কথাগুলোর নিরিখে আমরা স্লাগ নেম হিসাবে বিষয়টা উত্থাপন করলাম। আপনারা মন খুলে কথা বলবেন, আপনাদের মতন করে আপনারা কথাগুলো আমাদের কাছে এই অনুষ্ঠানে তুলে ধরবেন। আপনারা প্রতিনিয়ত একটি বিষয় নিয়ে আলোচনা করতে চান, তার মাঝে অবশ্যই রাজনীতি একটা অন্যতম বিষয়, এবং আজকের বিষয়ে কথা বলুন। নমস্কার, কি বলছেন? বলছি, হ্যাঁ বলুন। দেখুন, জিতলে ম্যাজিক আর হারলে নীরব। এখন দেখা গেল যেখানে জিতে সেখানে মোদি ম্যাজিক, কিন্তু যেখানে কার্যকর্তারা দিন রাত পরিশ্রম করে প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যায়, অন্তত রাত্র দিন চায় না, সারা রাত্র ঘুরে মানুষের পাশে দাঁড়ায়,
তাদের ম্যাজিক হয় না, কিন্তু মোদির দিল্লির থেকে দিল্লির ম্যাজিক যখন হারে তখন কার দায় হয়? তখন কি মোদি ম্যাজিকের দায় হয় না? যে বিজেপির নেতৃবৃন্দর কাছে আমাদের অনুরোধ, অন্তরকে মোদি ম্যাজিক বন্ধ করুন, অন্তরে কার্যকর্তার ম্যাজিক যদি কার্যকারী করেন তখনই আগামী দিনের জন্য সুফল পাবেন। মোদি ম্যাজিক দিয়ে সুফল বেশি দিন পাওয়া যায় না। আজকে কই কর্ণাটক ইয়াতে তো মোদি ম্যাজিক হইল না, ঝাড়খণ্ডে কার ম্যাজিক? সেখানে যদি রাহুল ম্যাজিক চালু হবে না। কিন্তু আমরা মনে করি কার্যকর্তার ম্যাজিক এবং জনসাধারণের ম্যাজিক। আর রাজনৈতিক নেতারা তো বিহেভিয়ারটাই তো খারাপ। তার কারণ যখন নির্বাচন আসে তখন মানুষের বাড়িতে 5 দুবারে গিয়েও দিদি কইয়া নমস্কার করতে পারে। আর যখন নির্বাচনের পরের দিন নেতারা দিদির কত মনে থাকে না, দাদার কত মনে থাকে না, ভুলা যায়। প্রথম দিয়ে আইয়া কিন্তু বলে, দাদা আপনার ঘরটা নেই, আপনার ছেলেটা বেকার। কিন্তু যখন নির্বাচন হয়ে যায় তখন তাদের বাড়িতে গেলে আর চিনতেও পারে না যে লোকটা কে। তবে এই জায়গা থেকে দূরে সরে আসতে সমস্ত রাজনৈতিক দলের নেতারার প্রতি আমরা আহ্বান, সাধারণ মানুষ হিসাবে শুধু কি বলার। নমস্কার, কে বলছেন? নমস্কার, টিভি24 লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। জিতলে ম্যাজিক, না জিতলে নীরব। কিন্তু ম্যাজিক কথাটা সত্যি, কিন্তু ম্যাজিকটা হয়েছে ইভিএম এর ম্যাজিক। কারণ সবগুলি স্টেটে যদি ইভিএম এ ঘোটালা করা হয়, রেগিং করা হয়, তাহলে মানুষ সন্দেহ যাবে মানুষের মনে। তার জন্য ছোটখাটো যে স্টেটটি আছে এটি ছেড়ে দেয়, এটি ইভিএম এ হ্যাকের প্রয়োজন নাই, না হলে তো মানুষ সন্দেহ করবে। সন্দেহ থেকে বাঁচার জন্য ঝাড়খণ্ড ইভিএম এ হ্যাক করেনি, যেটা সত্যি সেটাই হয়েছে। আর মহারাষ্ট্রে ইভিএম এ হ্যাকের মাধ্যমে তারা পুনরায় এর বিপুল পরিমাণে জিতেছে। এর আগে হরিয়ানা তো সেম হয়েছে। সারাদিন ভোট নেওয়ার পরে 90% চার্জ কিভাবে থাকে ইভিএম এ? ইভিএম যদি ক্ষমতা থাকে ব্যালটে ভোট করা হোক, দেখেন বিজেপি কয়টা ভোট পা। তবে আমি আগামী দিনে সমস্ত ভারতবাসীকে যাতে সারা ভারতবর্ষে আন্দোলন করা হয় ইভিএম এর বিরুদ্ধে। দেশটা শেষ করে দিচ্ছে। দেখেন আগামী কি অবস্থা। আমেরিকা এখন চাপ দিচ্ছে ওনাকে অ্যারেস্ট করার জন্য। এরকম ভাবে আমাদেরকে শোষণ করছে, সারা ভারতবর্ষের মানুষকে শোষণ করছে আদানি মোদি। আগামী দিনে প্রত্যেকটি স্টেটের বিধানসভাতে ব্যালটে ভোট করা হোক। কারণ সারা ভারতবর্ষ তো অনেক বড়, 150 কোটি, প্রায় 150 কোটি মানুষ। লোকসভার সময় অসুবিধা হয় ব্যালটে ভোট করতে, ঠিক আছে। বিভিন্ন যে স্টেট গুলি আছে এই স্টেট গুলিতে ব্যালটে ভোট করা হোক। নমস্কার। রাজ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা জিত হাসিল করেছি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং আমাদের ছত্তিশগড়। এরপর আমরা হরিয়ানাতেও আমরা জিত পেয়েছি। আমরা সেটাও মাননীয় প্রধানমন্ত্রীজির কারণ সেটা সম্ভব হয়েছে। অনেকে বারবার কে বলছেন? এই যে ইলেকশনগুলো হলো, অনেকে অনেক কথা বলেছিল। 81 বড় না 288 বড়? 288 বড়। 81 ছেড়ে দিল, 288 দিয়ে হাতে করে মানে আপনার ইভিএম বা মেশিন।
অনেকে অনেক কথা বলেছিল যে হবে না হবে না, কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, বিকাশের উপর ভিত্তি করে, যেভাবে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যে কাজগুলো হচ্ছে, তার নিরিখেই কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে এবং আজকে এবার মহারাষ্ট্রের জিত 2019-এর থেকেও বেশি আসনে আমরা জয়লাভ করেছি। কি বলবো যে এত সুন্দর জয়, এবং মহারাষ্ট্রের জয় নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, নিন্দুকেরা অনেক কথা বলেছে, কিন্তু দেখছেন মানুষের কৃষকদের নিয়ে কথা বলেছে, বিভিন্ন এন্টি ইনকামবেন্সি ফ্যাক্টর নিয়ে কথা বলেছে। তো ইস্যুকে এক সাইডে ঠেলে দিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে এবং এনডিএ সরকারকে সেখানে আবার এবং এই জয় মাননীয় প্রধানমন্ত্রীজির জয়, এবং ওনার কারণে সম্ভব হয়েছে। এবং মহারাষ্ট্রের সমস্ত মানুষের, এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব এবং ওনাকে শুভেচ্ছা জানাবো, এবং সমস্ত মহারাষ্ট্রের সমস্ত মহারাষ্ট্রবাসীকে আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাবো। রাজ্য এবং বহিরাজ্যের বিরোধীদের ইয়া ছিল যে এই জয়টা তারা নিতে পারবে, কিন্তু তারা এটা নিতে পারেনি। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? কি বলবো, যখনই এই ধরনের জয় রেজাল্টের যখন বেরোয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে, ইভিএম নিয়ে কথা বলে, বিভিন্ন ইস্যু নিয়ে পুলিশের কথা বলে, আরক্ষা দপ্তরের কথা বলে, এইসব নিয়ে ওরা আছে। এগুলো নিয়ে মানুষ বুঝে গেছে ওদের সম্পর্কে মিথ্যা আশ্বাসন দেওয়া, এক এক সময় এক একবার, কিন্তু মানুষ বুঝে গেছে এগুলো সমাজে আর কিছু নয়। এবং এখানে যে কমিউনিস্ট পার্টি, এদের তো আর বলে লাভ নেই, খুঁজেও পাওয়া যাচ্ছে না। আর রাহুল আমি জানি না, আবার কয়েকদিন আপনার দেখতে আর কদিন গেলে তারপর দেবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন, গণতন্ত্রতে জয় পরাজয় আছেই। আমরা আজকে ঝাড়খণ্ডের মধ্যে আমরা পিছিয়ে আছি, আমরা বিরোধী পক্ষে আমরা আছি, বিরোধী দল হিসাবে আমরা ওখানে আত্মপ্রকাশ করেছি এবং ভালো আমাদের আসন সংখ্যা নিয়ে সেখানে আমরা কাজ করব। কিন্তু এখানে তারপরও মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে সন্ধ্যা 6টার সময় যা আমরা দেখলাম যে আমাদের যে পার্টি অফিস, কেন্দ্রীয় পার্টি অফিস, ওখানে সবসময় উনি আমাদের কার্যকর্তাদের সাথে থাকেন। সেখানে উনি আমাদের কার্যকর্তাদের এবং সারা ভারতবর্ষের সমস্ত কার্যকর্তাদের প্রতি উনি উনার সন্দেশ আমাদের দেবেন, এবং এই যে সবাইকে নিয়ে চলা এবং সবার মধ্যে যে একটা আনন্দ, সেটাকে ভাগ করার জন্য একমাত্র কে করেন, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানেন, আজ ভারতবর্ষের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল বেরিয়েছে। ঝাড়খণ্ডের ইতিহাসে প্রথম যে কোনো সরকার পুনরায় দ্বিতীয়বার সেখানে জয়লাভ করেছে। কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে সেখানে আবারও ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এসেছে। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশের জননেত্রী, যিনি সবসময় মানুষের হয়ে কথা বলেন সংসদের বাইরে, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির যিনি মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা, এবারের কেরলের যে ওয়াইনারের উপনির্বাচন লোকসভার, সেখানে তিনি 4 লাখ ভোটের অধিকে সেখান থেকে তিনি জয়লাভ করেছেন। এতদিন প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের মানুষের হয়ে সংসদের বাইরে তিনি লড়াই করতেন, মানুষের হয়ে কথা বলতেন। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রিয়াঙ্কা গান্ধী ভারতবর্ষের বিভিন্ন মানুষের সমস্যার সমাধান নিয়ে এবার সংসদে দাঁড়িয়ে তিনি মানুষের হয়ে কথা বলবেন। তাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা এই দেশনেত্রীকে, আমাদের প্রিয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বদ্রাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং এই জয়ের জন্য ওনাকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমরা। তার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 48টি উপনির্বাচনে সেখানে কংগ্রেস সহ এবং ইন্ডিয়া জোটের বিভিন্ন রাজনৈতিক দল যারা ভোটে লড়াই করেছেন সেখানে আমরা জয়লাভ করেছি। বিজেপি সেখানে ভরাডুবি হয়েছে। মহারাষ্ট্রে বিজেপি জয়লাভ করেছে, সেটা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ এবং মিডিয়া জানে যে কিসের ভিত্তিতে মহারাষ্ট্রে সেখানে তারা জয়লাভ করেছে। আমরা ঝাড়খণ্ডে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার যে পুনরায় ক্ষমতায় এসেছে মানুষের আশীর্বাদকে পুঁজি করে, আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং আমরা আশা রাখি ঝাড়খণ্ডে গত 5 বছর
যেভাবে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার মানুষের হয়ে কাজ করেছে, আগামী দিনও এই সরকার মানুষের পাশে থেকে কাজ করবে। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ, কুমার কে বলছেন? হ্যাঁ, বলুন। টপিক লিখেছিল মেডিকেল ইউরোপ। আমি দেখুন, আমার ব্যক্তিগত ধারণা আমি বলবো, মহারাষ্ট্রে জয়ের কারণ হলো মমতা ব্যানার্জিকে অনুকরণ করে উনি বিভিন্ন প্রকল্প করেছিলেন। তো মহারাষ্ট্রে করেছিলেন লাডলি বেহেন যোজনা, এগুলি কাজ করেছে। আর দ্বিতীয়ত হলো দেখুন দেবেন্দ্র ফডনবিস, উনি কিন্তু রাষ্ট্রবাদী নেতা, মুখ্যমন্ত্রী ছিলেন। 2-2.5 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী মানতে পারেননি, তারপরে ওনাকে ভালোবাসে ওনাকে কিন্তু ম্যান্ডেট দিয়েছে। আর ওনারা যারা এসেছেন এই শরৎ পাওয়ার থেকে ব্যাঙ্গে বা ওই কি বলবো শিবসেনা থেকে ব্যাঙ্গে, ওনারা কতগুলা ভোট বা কতজন জয়লাভ করেছে। আর ঝাড়খণ্ড দেখুন, মহারাষ্ট্র মানে বাণিজ্যিক রাজধানী হলেও মানে রাজ্য হলেও কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু খনিজ ভান্ডারে ভরপুর। জয়লাভ করেছে শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে কিন্তু যে সিবিআইডি ওনাকে যখন জেলে নিয়ে যেত, সহানুভূতি কাজ করে দিয়ে। তারপর পশ্চিমবঙ্গে দেখুন 6টার মধ্যে 6টাই মানে 5টা ছিল, একটা বিজেপি ছিল, 6টাই কিন্তু গোল করে দিল মমতা ব্যানার্জি, কোনো কাজেই আসেনি। ঝাড়খণ্ডে গিয়েছিল হিমন্ত বিশ্ব শর্মা, গিয়ে অনুপ্রবেশকারী বিভিন্ন মানে রাজ্য থেকে ঢুকছে, কোনো কাজেই আসেনি। আর মহারাষ্ট্রে কাজ করেছে দেবেন্দ্র ফডনবিস, আর ওই যে লাডলি বেহেন যোজনা এটাতে কাজ করেছে। তারপর বায়নাডে রাহুল গান্ধীকে ছাড়িয়ে গিয়েছে আপনার ওনার বোন প্রিয়াঙ্কা গান্ধী, 4 লক্ষর উপরে ভোটে মানে জয়লাভ করেছে। কিন্তু যাই হোক, জনগণের জয়। আর ইভিএম থেকে এগুলি সঠিকই আছে। হয়তো মনে করুন আগামী কয়েক মাসের বা কয়েক বছরের ভিতরে দেখবেন ইভিএম নাও থাকতে পারে। যে কোম্পানি বানাচ্ছে, যদি কালকে দেখলাম বা প্রতিদিন দেখলাম রাহুল গান্ধী যে অভিযোগ করেন যে আদানি গ্রুপের চেয়ারম্যানের ওয়ারেন্ট এসেছে, যদি উনি গ্রেপ্তার হন দেখবেন ইভিএম পরিবর্তন হতে পারে। তো এটাই মানে জনগণের জয় লাভ হয়েছে। ত্রিপুরাতে গুলো হয় কারণ ত্রিপুরাতে তো দেখলাম 22 প্রেসিডেন্ট পাতালখোলা জমাতিয়া অনেক ফ্রেশ বাংলাদেশি বিজেপি করছে। আমরা যে বাংলাদেশি আমাদের বিজেপি সমর্থন করি, আমরা যে বাংলাদেশি কোন স্পষ্টীকরণ নেই। এখানে তো ঝাড়খণ্ডের শিবু সোরেনের কোনো পার্টি নেই বা আমাদের রাজ্য নির্বাচন হয়নি। এখানে উল্লাসের কারণ যদি যে পাতালখোলা জমাতিয়া আর একটা নতুন পার্টি হয়েছে, এগুলো যদি সক্রিয়ভাবে কাজ করে আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে মানে শাসক মানে নাক গলাতে পারবেন না পাহাড়ে। এগুলো দেখার প্রয়োজন, কি হচ্ছে না হচ্ছে। আমাদের রাজ্যে, আমরা ক্ষুদ্র রাজ্য, তারপর এইগুলি এই উল্লাস দিয়ে মণিপুর ভুলে গেলে চলে যাবে। মণিপুরের এখন কিন্তু রাষ্ট্রপতি শাসন হয়নি। এগুলি চলবে, 26 তারিখ হয়তো মন্ত্রিসভা গঠন হতে পারে, কিন্তু এগুলি যে আমাদের সার্বিক উন্নয়ন বিঘ্নিত করা বা দৃষ্টি চেষ্টা প্রয়াস করলে জনগণ কিন্তু মানে মনে দেয় না। বিশেষ করে আমার ত্রিপুরার যে পাহাড়ের জনগণ, ট্রাইবেল যারা আছে, জনজাতি অধ্যুষিত এলাকা যারা আছে, ত্রিপুরা কিন্তু অন্যরকম সিস্টেম, নর্থ ইস্টে অন্যরকম সিস্টেম। মণিপুর বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং ইউপিতে আপনারা জানেন উত্তরপ্রদেশ নির্বাচনে বিভ্রান্ত করেছিল সংবিধানের কথা বলে এবং সংরক্ষণের কথা বলে বিভিন্ন রকম মানুষকে পিছিয়ে পড়া মানুষকে বিভ্রান্ত করেছিল। এইবার দেখা গেল এবং সবাই ধরে নিয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস প্রার্থীরা তাদের ভালো রেজাল্ট করবে। লোকসভা রেজাল্টের পরে এবারে উত্তরপ্রদেশের যোগীজির রাজ্যে উত্তরপ্রদেশের আমরা 9টা আসনে উপনির্বাচন হয়েছে। এই উপনির্বাচন এখন পর্যন্ত 9টার মধ্যে 6টা আসনে আমরা জয়ী, 7টা আসনে আমরা জয়ী হয়ে গেছি।
বাকিটা রেজাল্ট পাওয়ার পরে বুঝে যাবে। বিহারে আমাদের এনডিএ সবগুলি আসনে আমাদের এগিয়ে হয়েছে, রাজস্থানে আমাদের রেজাল্ট, সব জায়গায় আমাদের রেজাল্ট ভালো। যেখানে যেখানে বিরোধী দল বিভ্রান্ত করার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষদের, সেখানেই একটু একটু উল্টাপাল্টা হয়েছে। নতুবা আসলে ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছে যে আমাদের মোদিজি দেওয়ালির আগে বলেছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ, এরপরে বড় রাজ্য হল মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গতবার ভারতীয় জনতা পার্টি যে আসন পেয়েছে এর থেকে অনেক বেশি আসন আমরা এবার দখল করতে পেরেছি। অনেকের ধারণা ছিল যে হরিয়ানায় বোধহয় রেজাল্ট ভালো হবে না, দেখা গেল সমস্ত রকম যত রকম অপপ্রচার বা যেই হোক থাকলে কেন বিভিন্ন রকম সংবাদ মাধ্যম বিভিন্ন রকম প্রকাশ করেছে, সার্ভে রিপোর্ট দিয়েছে। সবচেয়ে বড় কথা, মানুষ হল সবচেয়ে শক্তিমান। আমাদের দেশে 140 কোটি মানুষ, তারা সবচেয়ে শক্তিমান। এবং দেখা গেল হরিয়ানাতে আমরা বিপুল জয় আমাদের হয়েছে। এরপরে নির্বাচন মহারাষ্ট্রে বিজেপির সাথে কন্টেস্ট হবে না এমন একটা মানুষের দ্বারা কারো কারো একটা চক্রের দ্বারা মহারাষ্ট্রের মানুষ সিদ্ধান্ত থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। দেখছিলাম আপনাদের অনুষ্ঠানটা, তো আজ ভারতবর্ষের 2টা রাজ্যের নির্বাচনের ফলাফল বেরোলো। দেখলাম দেশের প্রধানমন্ত্রী দিল্লির বিজেপির হেডকোয়ার্টারে গিয়ে তিনি আনন্দ উল্লাস করছেন মহারাষ্ট্র জেতার কারণে। তো আমরা তো যা বুঝলাম দেখে যে নির্বাচনের ফলাফল, ঝাড়খণ্ডে কংগ্রেস এবং সেখানকার যে লোকাল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তাদের নেতৃত্বে সরকার ছিল, আবার সেই সরকারেই ঘুরে আসলো মানুষের আশীর্বাদে। মহারাষ্ট্রে এর আগে বিজেপি সরকার ছিল, তারপর সেখান থেকে অনেক নাটক মঞ্চের পর কংগ্রেসের সঙ্গে উদ্ধব ঠাকরে এনসিপি মিশে সরকার করে, আবার সেখান থেকে সরকার ভাঙ্গে, আবার বিজেপি সরকার হয়, এখন নির্বাচনে এরা ক্ষমতায় এসছেন। আমাদের রাজ্যেও মুখ্যমন্ত্রী দেখলাম বললেন যে মহারাষ্ট্রের নির্বাচনের যে জয় সেটা নাকি দেশের প্রধানমন্ত্রীর জয়। তো মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আপনাদের মাধ্যমে, তো ঝাড়খণ্ড তো পরাজিত হলেন, তো সেই ঝাড়খণ্ডের যে পরাজয়টা, এটা কার পরাজয়? হ্যাঁ, এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যেখানে বিভিন্ন বিধানসভার উপনির্বাচনে সেখানে বিজেপির ফলাফল কিন্তু মোটে ভালো নয়। এবং লোকসভাতে প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে জয়লাভ করলেন, এখন একটু আগে দেখলাম ভারতবর্ষের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটে মহারাষ্ট্রের একটি লোকসভার উপনির্বাচনে ভোট হয়েছে। সারাদিন দেখলাম বিজেপির প্রার্থী জয়লাভ করলেন, মানে উনি এগিয়ে আছেন প্রায় 10,000 ভোটে। এটা 5 মিনিট আগে দেখলাম যে সেখানে কংগ্রেসের যিনি প্রার্থী তিনি প্রায় 1,500 ভোটে আবার রিকাউন্টিং এগিয়ে আছেন। মানুষ সেখানে ভোট দেওয়ার একটা সুযোগ পান, মানুষ যারা বুঝতে পারেন যে বিজেপি কিছু করে না, সেখানে বিজেপির বিরুদ্ধে ভোটটা দিচ্ছে। আর মহারাষ্ট্রে যে ফলাফলটা হবে সেটা আগেই বোঝা গিয়েছিল, কারণ যেইভাবে নির্বাচনের 2-1 দিন আগে বিজেপির সর্বভারতীয় একজন সাধারণ সম্পাদকের হোটেল থেকে 15 কোটি টাকা সেখানে নির্বাচন কমিশন নামকাওয়াস্তে বাজেয়াপ্ত করেন, তাহলে সারা মহারাষ্ট্রে কি পরিমাণে টাকা সেখানে তারা খরচ করেছেন, মানুষের মধ্যে বিলিয়েছেন, কি ধরনের প্রশাসনকে কাজে লাগিয়েছেন, সেটা মহারাষ্ট্রের পর দেখা যাচ্ছে। আমাদের রাজ্য দেখলাম উল্লাস। আমি মনে করি যে এই জয়তে বিজেপির যেমন বেশি উল্লাস খুশি হওয়ার কিছু নেই, এটা বিরোধীদেরই একটা জয় হয়েছে। কারণ ঝাড়খণ্ডে যেখানে দেশের প্রধানমন্ত্রী, ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ঝাড়খণ্ডের নির্বাচনে গিয়ে বলছেন যে বাটকি তো কাটকি, এবং বাংলাদেশের ঘুষপেটিয়ারা নাকি ঝাড়খণ্ডে ঢুকে যাচ্ছেন। তাহলে আমি যদি আপনাদের কাছে জানতে চাই, মানে আপনাদের মাধ্যমে সরকারের কাছে যদি প্রশ্ন করি, ভারতবর্ষে তো গত 11 বছর ধরে বিজেপি সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে বিএসএফ কারা নিয়ন্ত্রণ করেন? দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার কাছে? যদি নমস্কার, কে বলছেন?
করে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে মোদিজির নেতৃত্বে যে ভারতবর্ষ যে ডেভেলপমেন্টের কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, এবং মহারাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যে যে ডেভেলপমেন্ট হয়েছে এটা অভাবনীয়। আপনারা এও জানেন, বিশেষ করে আজকে কংগ্রেসের এক প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে আসলে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে মহিলাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য রেজাল্ট। কংগ্রেসের প্রবক্তা পর্যন্ত বলতে হয়েছে যে মহারাষ্ট্রে বিজেপি আসার পিছনে মহিলাদের অবদান সবচেয়ে বেশি, কারণ আমাদের একনাথ শিন্দে, আমাদের দেবেন্দ্র ফডনবিস এবং অন্যান্য আমাদের বিজেপির কর্মকর্তারা, কার্যকর্তারা সবচেয়ে বেশি মহিলারা যারা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের স্কিম এবং তাদের গুরুত্ব দিয়েছে। আজকে ফলাফল তাই। হরিয়ানাও আমাদের রেজাল্ট ভালো, এখানে ঝাড়খণ্ডে আমাদের আশানুরূপ ফল হয়নি, কিন্তু এরপরেও ঝাড়খণ্ডেও আমাদের ভোট পার্সেন্টেজ গতবার থেকে অনেক বেড়েছে। তো সুতরাং বারবার ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির বিকল্প কোন দল নেই। এখনো কোটি মানুষ সিদ্ধান্ত নেই যে বিদেশের কোন জিনিস আমরা পারচেজ করব না, ক্রয় করব না। যদি শুধু ভারতীয় জিনিসই আমরা ক্রয় করি, সামগ্রী ক্রয় করি, তাহলে 90 দিনের মধ্যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আমরা চলে যাব। সুতরাং আগে মোহনপুর মন্ডল কমিটির সমস্ত কার্যকর্তা এবং বিভিন্ন মোর্চার প্রধানরা এবং তাদের কার্যকর্তা বা অন্যান্য কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রেজাল্টের এখনো পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি, এর মধ্যে মোহনপুর মন্ডল একটা তাদের অভিনন্দন র্যালি আজকে বের করেছে। সেই জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল কার্যকর্তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে বলবো আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার জন্য। আমাদের রাজ্য বিপুল, আমরা দেখেছি যে সদস্য সংখ্যা, যে আমাদের অভিযান চলছিল সদস্যতা অভিযান সংগ্রহ, এবং দেখা গেল আমাদের টার্গেট যা ছিল 12 লক্ষ, এই 12 লক্ষ পেরিয়ে গেছে, এবং অনলাইনে অলরেডি 10 লক্ষের উপরে চলে গেছে, এবং আবার অফলাইনে আরো 2.5 লাখের মতো আছে। সুতরাং সব দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি, কি জনজাতি এলাকায় কি সমতল এলাকায়, সব জায়গায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে, এবং বারবার প্রমাণ মোদি হ্যায় তো মন্দি হ্যায়। For giving me the honor to represent them, for giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor and I will respect it fully. And I just was happy getting the love of the people. Now soon, in the next 2-3 days, as soon as my brother also has time to come. Let's see what they... वायनाड में हमारी बहुत जबरदस्त जीत, लोकसभा इलेक्शन में श्रीमती प्रियंका गांधी वाड्रा की जबरदस्त जीत हुई। कर्नाटका बाई इलेक्शंस में 3 में से 3 कांग्रेस के झोली में आए। वहीं मध्य प्रदेश में किसी को बीजेपी तोड़ के ले गई, हमारे यहां से बाई इलेक्शन होना पड़ा और बीजेपी उस सीट पर हार गई। हम वहां जीते, 2 में से 1 हमारे झोली में आई। ठीक वैसे ही पंजाब, राजस्थान, केरला में हम बाई इलेक्शंस में, अभी काउंटिंग कई जगह खत्म नहीं हुई है तो मैं आपको पूरे आंकड़े नहीं दे रहा, लेकिन इस तरह से हमारी झोली में 1 सीट, कहीं 2 सीट ऐसे आई। झारखंड में जहां एक प्रयोगशाला बनाने की कोशिश आरएसएस और भारतीय जनता पार्टी ने आदिवासी इलाकों में की, हेमंता बिस्वा शर्मा उनके पोस्टर बॉय बने। पोस्टर बॉय ने वहां कोई कसर नहीं छोड़ी, वहां एक ऐसी लैबोरेटरी बनाने की कोशिश की और उनको लगा कि वो सफल होंगे,
जहां योगी आदित्यनाथ जी पोस्टर बॉय नंबर 2 बनकर आए और ऐसे ऐसे नारे झारखंड में दिए और ऐसे मंद बुद्धि तरीके से वो कैंपेन चलाया गया कि अपनी ही सरकार, अपनी ही केंद्र सरकार के विरोध में नारे दिए गए कि साहब घुसपैठिए घुस गए, 10 साल से आप सरकार में हैं, झारखंड का तो किसी और देश से बॉर्डर भी नहीं है, लेकिन घुसपैठिए आ गए। तो क्या आदित्यनाथ जी राजनाथ जी के खिलाफ षड्यंत्र रच रहे थे, अमित शाह के खिलाफ षड्यंत्र रच रहे थे? आजकल सुना है आपस में सबकी बड़ी तनी हुई है। कौन क्या कर रहा था नहीं मालूम, झारखंड के लोगों ने इस तरह की राजनीति को सिरे से ठुकराया और एक काम करने वाली सरकार को फिर से जिताया, अच्छे बहुमत से जिताया। आप में से कई साथी बड़े चिंतित थे, आप कांग्रेस तो सिंगल डिजिट में रहेगी, ये नहीं हो रहा, वो नहीं हो रहा, और चिंता आपकी मैं समझ सकता हूं। कांग्रेस ने अपनी परफॉर्मेंस वहां बहुत अच्छी तरह से आपके सामने रखी, आपको दिखी। झारखंड में जीत तो अपने आप में खुशी देती है, लेकिन झारखंड में इस तरह की राजनीति हारी, इस बात की खुशी और ज्यादा बढ़ जाती है, जिस राजनीति का अभी मैं आपको जिक्र कर रहा था। अब आते हैं हम महाराष्ट्र पे, क्योंकि आप लोग झारखंड कम दिखा रहे हो आज टीवी पे, मैं देख रहा था सुबह से, पता नहीं क्यों, जैसे झारखंड मणिपुर की तरह हिंदुस्तान से बाहर चला गया हो, इसलिए झारखंड पे थोड़ा ज्यादा बोलना चाह रहा था मैं। महाराष्ट्र में जो पैटर्न पिछले कुछ सालों से हमें देखने को मिल रहा है, वो पैटर्न फिर से वहां भी दोहराया गया। आपको मैं एक आंकड़ा देता हूं, चौंकाने वाला आंकड़ा है। जिस महाराष्ट्र में लोकसभा इलेक्शन, जो कि मोदी जी के नाम पर लड़ा जाने वाला इलेक्शन था, उस महाराष्ट्र ने बीजेपी को हराया था वो इलेक्शन, मतलब मोदी जी को प्रधानमंत्री नहीं बनने देना चाहता था वो राज्य। वही राज्य उसी बीजेपी को 4 महीने 5 महीने के भीतर 148 सीटों में से 132 सीटें दे देता है। ये स्ट्राइक रेट आपको कुछ समझ में आ रहा है? कैसी स्ट्राइक रेट है? या तो यह मान लिया जाए कि महाराष्ट्र मोदी जी के खिलाफ है, माइनस मोदी जी बीजेपी के साथ है। क्या ये मानेंगे? हरियाणा में भी यही पैटर्न था। जिस हरियाणा ने लोकसभा में मोदी जी को हराया, वो हरियाणा बीजेपी में विधानसभा में जिता देता है बीजेपी को। तो क्या मोदी जी के खिलाफ एक माहौल था इन राज्यों में, या बनता जा रहा है हर राज्य में? यह बात आपको कहीं टीवी पे चर्चाओं में नहीं सुनाई देगी, लेकिन एक कॉमन सेंस की बात है कि 4 महीने पहले मोदी जी के नाम वाला इलेक्शन बीजेपी हारती है, 4 महीने बाद मोदी जी का इलेक्शन नहीं है, राज्य सरकार का इलेक्शन है, बीजेपी की स्ट्राइक रेट 148 में से 132। ये स्ट्राइक रेट संभव है क्या? अगर यह स्ट्राइक रेट संभव है, तो क्या मोदी जी के लिए चिंता का विषय नहीं है कि उनके नाम के चुनाव अब वो हारनी शुरू हो गई पार्टी उनकी? ये सोचने की बात है। खैर, ये उनके लिए है चिंता का विषय। हमारी चिंता का विषय है लोकतंत्र, हमारी चिंता का विषय है चुनावी पारदर्शिता, हमारी चिंता का विषय है कि क्या इतने साल इस तरह से पिछले दरवाजे से सरकार बनाई, सरकार बनाने के बाद एंटी इनकम्बेंसी का रिवर्स हो सकता है क्या बीजेपी के लिए? 148 में से 132 सीटें ले जा सकती है क्या बीजेपी? तो लोकसभा में क्या हो गया था? हमने लगातार शिकायतें करी, बीजेपी की एक महिला नेत्री के घर से चुनाव आयोग की वेबसाइट में घुसकर नाम काटे जाने की शिकायत जयराम रमेश जी ने की थी, महाअघाड़ी के सारे नेताओं ने की थी। जवाब नहीं मिला चुनाव आयोग से। इस तरह से क्या हमारा चुनाव, आप लोग कह सकते हैं और कह भी रहे हैं, सोशल मीडिया पर भी कह रहे हैं, मीडिया पर भी कह रहे हैं, अरे साहब झारखंड जीत गए, तब तो नहीं बोलते कि चुनावी। স্যার আমি কয় থেকে বলছি? হ্যাঁ বলুন। জিতলে ম্যাজিক, হারলে নীরব, ত্রিপুরাতে উচ্ছ্বাস, এমন একটা লাইভ অনুষ্ঠান মানে আছে। একটু কথা কমু, মহারাষ্ট্র 233 বা 46 থেকে
49টা সিট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পাইছে 133, আর কংগ্রেস 101টা দিতে পাইছে 16। আর ঝাড়খণ্ডে তো ইন্ডিয়া জোট ফাঁস করছে, পাইছে বিজেপি 16, আর বিজেপি 21 পাইছে, আর কংগ্রেস পাইছে 16। কেন ত্রিপুরাতে যারা ওই আপনার লাইভ অনুষ্ঠানে বিজেপি সম্বন্ধে কথা কয়, সিপিএম এবং ইটা সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে, বিজেপি ছাড়া ওই কংগ্রেস সিপিএম এরা কয়টা আসন পাইছে? উত্তরপ্রদেশ 9টা আসনে উপনির্বাচনে যে 7টা বিজেপি মনে হয় জয়ী হয়েছে, সিপিএম পাইছিনি সারা ভারতবর্ষে একটা। পশ্চিমবঙ্গে 6টা আসনে উপনির্বাচন হয়েছে, তৃণমূলই পাইছে 6টা। এখানে তো আপনার লাইভ অনুষ্ঠানে অনেকে তো মানে বিজেপির বুঝতে উদ্ধার করে লেগেছে। বিজেপি মানে ঝাড়খণ্ডে একটু রেজাল্ট খারাপ হয়েছে, খারাপ হইলো কংগ্রেস বালাত, বিজেপি 21টা সিট পাইছে বিজেপি ব্যক্তিগত, এনে পাইছে টোটাল 24 ইন্ডিয়া জোট, আর যারা পাইছে 56টা। আর মহারাষ্ট্রে 236টা পাইছে ইন্ডিয়া জোট, ওই হারা লাগু। সিপিএম আপনার চ্যানেলে তো সিপিএম ওই আগরতলা কতলা আছে, এটা সব সিপিএম এর ওই শুদ্ধি বর্মনিতা এর দাম তো। হ্যালো হ্যালো স্যার, तो नहीं बोलते कि चुनावी प्रक्रिया में गड़बड़ है। साहब, झारखंड, जम्मू कश्मीर, बाई इलेक्शंस, जो असेंबलीज जिनके मैंने नाम लिए, उनको जिताकर वहां लेवल प्लेइंग फील्ड देकर नमस्कार, हमें जीतने दिया जाए। নমস্কার, বলছিলাম জিতলে ম্যাজিক, হারলে নীরব, আর ত্রিপুরায় উচ্ছ্বাস। তো এই 3টা জিনিস একের পরিপূরক। জিতলে খুশি থাকবে, হারলে নীরব হয়ে চুপ করে বসে থাকতে হবে। কিন্তু দ্বিতীয়টা একটু অন্যরকম আর কি। শুনেছি, এখনো শুনেছি, আমার মতো তো পাগল অনেক থাকতে পারে, হয় এখনো এমএলএ নির্মাণ। তো ঘটনা হলো, সার্বিক চিন্তা করলে মহারাষ্ট্রে একটা অঘটন হয়েছে বটে, কিন্তু ঝাড়খণ্ডে চিন্তা হলো নাকি কেন? আর 234-35 হয়েছে, কিন্তু ঝাড়খণ্ডে যেটা ছিল তার থেকে নিচে চলে এসছে। তো ম্যাজিক যদি থাকে, তো ঝাড়খণ্ডের ক্ষেত্রে যেন হেমন্ত সোরেন তো জেলে ছিল, এরপরও উনি জিতেছেন মোটামুটি ভালো মার্জিনে, বা পাশাপাশি ওনার দল জিতেছে। তো এগুলো আমরা প্রত্যক্ষ করছি। মহারাষ্ট্রের ক্ষেত্রে সরকারে আছে লাট হেভেন, হেভেন, এটি সরকারে থাকলে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে উপনির্বাচনে। তো আমরা যদি সামগ্রিক ভাবে চিন্তা করি, উপনির্বাচন যেগুলো হয়েছে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। উত্তরপ্রদেশে কি হয়েছে, মুসলিম ভোটার একটা চ্যানেল ওদেরকে ধরে নিয়ে গিয়েছে, 3-4 গিয়েছে, তারপর ওই চ্যানেলের লোকটা নিয়ে গিয়েছে, ডিএমকে ধরেছে, পুলিশ 7-8 জন সাসপেন্ড হয়েছে। তো এটা সরকারে থাকলে এরকম কিছু একটা রেজাল্ট আমরা পাই। তো যাক, ভবিষ্যৎ এই তো শেষ না, রাজনীতি তো চিরজীবী। আমরা যতদিন থাকি দেখবো, তারপরের জেনারেশন আসবে, তারা দেখবে। এটুকুই বললাম। শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই অবশ্যই আগামী কয়েকদিন তা নিয়ে চর্চা হবে, রাজ্য রাজনীতিতেও তা নিয়ে আলোচনা হবে। আপনারা যারা নিয়মিত রাজনীতির হিসাব নিকাশ করেন, চর্চা করেন, তাদের কাছে আরো কিছু রসদ অবশ্যই আগামী কয়েকদিন থাকবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।